নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। গত পর্বে আমি ব্যাখ্যা করেছিলাম যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তখনও বলেছিলাম যে সামনের দিকে যে চেঞ্জেস আসবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে এই মুহূর্তে বাংলাদেশে মানুষ অনেকে বলছে যে আমরা আবার স্বাধীন হয়েছি, তো বাংলাদেশ কতবার স্বাধীন হবে, আর তাছাড়া কতবার স্বাধীনতা পেলে মানুষ সভ্য হয়? সেখানে কি কোনো বসন্ত আসবে না? এমন সকাল হবে যেখানে রাতের থেকেও বেশি অন্ধকার এবং ধর্মান্ধতার চাদরে মুড়ে মহিলাদের কি কণ্ঠরোধ করা হবে? সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ কি তাদের নাম পরিবর্তন করছে? অলরেডি আমরা জানি কয়েকদিন আগেই যখন এই বিশৃঙ্খল পরিস্থিতি ভীষণভাবে শুরু হয়েছে, সেই সময় প্রচুর শিল্পীর বাড়ি আক্রমণ হয়েছে। তার মধ্যে রাহুল আনন্দ, অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড শিল্পী, তার ব্যক্তিগত সংগ্রহশালা বাড়ি সমস্ত জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং নতুন বাংলাদেশে ধর্মোন্মাদ যে জনতা সেটা চাইছে, সেটা হচ্ছে বাংলাদেশে কোনো গান থাকবে না, বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকবে না, বাংলাদেশে কোনো ভাটিয়ালি থাকবে না, বাংলাদেশে থাকবে না লালন ফকির। কোন বাংলাদেশ তারা চাইছে? শেখ মুজিব যে বাংলাদেশ এনেছিলেন সেই বাংলাদেশ থেকে তারা অন্যদিকে যেতে চাইছেন। এবং আমরা জানি যে এরশাদের সময় জাতীয় পার্টি এরশাদ যখন গঠন করেন, তার আগে ইসলামিক রাষ্ট্র হিসাবে যখন বাংলাদেশকে ঘোষণা করা হয়, তার মধ্যে অনেক বুদ্ধিজীবী সেই সময় এটা তার বিরোধিতা করেছিলেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে যখন ইসলামিক রাষ্ট্র হচ্ছে, তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবং সেটা হচ্ছে, ভয়ঙ্করভাবে হচ্ছে। এবং ছাত্র আন্দোলনের ফল আজকে হাসিনা সরকার যে উৎখাত হয়ে গেছে, কিন্তু তারপরে যারা দখল নিয়েছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত মৌলবাদ বিরোধী মানুষজন নন। এখন কন্ট্রোল হচ্ছে সম্পূর্ণভাবে জামায়াত ইসলামী এবং হেফাজত থেকে শুরু করে আনসারুল বাংলা, এই ধরনের যারা কট্টরপন্থী, যারা ইসলামের ফান্ডামেন্টালিস্ট, তাদের হাতে চলে গেছে। এমনকি যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, মোহাম্মদ ইউনিস যার প্রধান, ছাত্রদের দাবি মতো তার মধ্যে দুজন ছাত্রকে রাখা হয়েছে, নাহিদ এবং সজীব, যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, 26 বছর বয়স। কিন্তু তার সঙ্গে সঙ্গে রাখা হয়েছে হেফাজতের আমিরকে, যাতে 3 মাস পরে বা 4 মাস পরে যখন ইলেকশন হবে সে মনিটরিং করার জন্য, যাতে কট্টরপন্থী ইসলামিক সংগঠন সেখান থেকেও হেফাজতের আমিরকে রাখা হয়েছে। তো 3-4 মাস পরে যে ইলেকশন হবে, অলরেডি হাসিনা পুত্র উনি বলেছেন যে ইলেকশন ডিক্লেয়ার করলে, তখন কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে তো সেই সময় শেখ হাসিনা ফিরে আসবেন এবং আওয়ামী লীগও অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগকে ছাড়া শুধুমাত্র বিএনপি, জামাত ইসলামী, হেফাজত এদিকে নিয়ে যদি আবার একটা নতুন বাংলাদেশ করার চিন্তা হয়, সেক্ষেত্রেও কিন্তু সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আবার একটা বড় শুরুয়াত হতে যাচ্ছে। কারণ বিএনপি, খালেদা জিয়া চূড়ান্ত উদ্ধত অবস্থায় দেশ শাসন করতেন, তার ফল তাদেরকে সরে যেতে হয়েছিল, বাংলাদেশের জনতাকে সরিয়ে দিয়েছিলেন। আর এই মুহূর্তে আর একটা খুব যেটা ভীষণভাবেই আতঙ্কজনক পরিস্থিতি হতে যাচ্ছে, সেটা হচ্ছে সম্ভাবনা প্রবল, যদি না ছাত্ররা যদি তাদের ফুল কন্ট্রোল তাদের হাতে না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনার দিকে বাংলাদেশ এগোচ্ছে। সেটা হচ্ছে যে অলরেডি দাবি উঠতে শুরু করেছে যে বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক বাংলাস্থান, এবং সেই ইসলামিক বাংলাস্থানের ম্যাপটা কী হবে? বাংলাদেশ বর্তমান ওয়েস্ট বেঙ্গল, বিহারের কাঠিয়ার, ভাগলপুর এবং নর্থ ইস্টের বেশ কিছু অংশ, অতএব এবং বাংলা ভাষাকে রিপ্লেস করে উর্দু, আরবিক যে ভাষাকে নিয়ে আসা, এবং ওদের যে জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরও জাতীয় সঙ্গীত লিখেছেন, ওনাদেরও, তো সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকেও রিপ্লেস করার চেষ্টা ভীষণভাবে হচ্ছে। হয়তো সম্ভব হয়ে যেতেও পারে, রিপ্লেস হয়ে যেতে পারে। তো বাংলাদেশ যে নতুন বাংলাদেশ, এটা যে বলছে স্বাধীন হয়েছি, তো এখন কন্ট্রোলটা যখন ধর্ম যথেষ্ট উন্মত্ত যে উগ্রবাদী যে ইসলামিক সংগঠনগুলোর হাতে রয়েছে, তারা
আদবেই বাংলাদেশকে কখনোই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি থেকে মধ্যে রাখতে চায় না, তার থেকে দূরে সরিয়ে নিতে চায়। এবং অবশ্যই সেখানে একটা বড় ইনফ্লুয়েন্স পাকিস্তান এবং চায়নার। বাংলাদেশের এই জনগণ ভুলে যায় যে চায়না কিন্তু উরগুইস্তানে, মানে ইস্ট তুর্কিস্তান যেটা সাবেক নাম ছিল, সেটাকে নাম পরিবর্তন করে এখন জিনজিয়াং করা হয়েছে। সেখানে উরগুইস্তানে কিন্তু মুসলিমদের কোনো স্বাধীনতা নেই, এমনকি তাদের মসজিদকে শৌচালয় বানানো হয়েছে। সেই চায়নার এই ইসলামের প্রতি যে ব্যবহার, সে তারপরে কিন্তু পাকিস্তান কিন্তু কোনো বিরোধিতা করেনি, কারণ পাকিস্তানের স্বার্থ আছে, কারণ চায়না তাকে ভীষণভাবেই মদত দেয়, ভীষণভাবে সহযোগিতা করে। ইসলামের শত্রু। সেক্ষেত্রে আজকে বাংলাদেশে যখন আওয়ামী লীগের বিভিন্ন মুসলিম ছাত্র নেতা তাদেরকে মারা হচ্ছে, এবং অবশ্যই মাইনরিটি যে হিন্দু, তারা ভীষণভাবেই একটা খাদের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারা আজকে মিছিল করেছেন, প্রেস ক্লাব থেকে মিছিল করেছেন, কিন্তু তাদের এক্সিস্টেন্সের জন্য তারা মিছিল করেছেন যে সর্বধর্মের সমন্বয় রাখতে হবে, সর্বধর্মের অধিকার রাখতে হবে। অনেকে সেটা বলছেনও, কিন্তু সরকার যখন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে এই মুহূর্তে অস্থায়ী, তার মধ্যে যে ধরনের প্রতিনিধিত্ব এসছে, হেফাজতের আমির তার মধ্যে রয়েছে, এবং যেভাবে সমস্ত মাজার ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ দখল করে নেওয়া হচ্ছে, এবং সেটা জামাতের এবং বিএনপির লোকেরা করছে, কোন বাংলাদেশের দিকে এগোচ্ছে সেটা এই ছাত্র যুবরা যারা প্রগতিশীল তারা চিন্তা ভাবনা করুক। আদবে কি তাদের হাতে কন্ট্রোল আছে, না হাত থেকে রাশ চলে গেছে? এবং সেইটা হলে ভারতবর্ষের পক্ষে ভীষণভাবে একটা চিন্তার কারণ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের 3000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, এবং তার মধ্যে ওয়েস্টবেঙ্গলের সীমান্ত হচ্ছে 2000 কিলোমিটারের বেশি, এবং মেঘালয়, ত্রিপুরা, আসাম বিস্তীর্ণ অঞ্চলে যে আজকে সীমান্তবর্তী অঞ্চলে সেটাও কিন্তু জনবিন্যাস ভীষণভাবে ক্ষতির মুখে এসে দাঁড়াচ্ছে, কারণ বহু জায়গাতে সীমান্ত কিন্তু ফুল সিল করা হয়নি। সেখানে এই মানসিকতার মানুষজন, টেরোরিস্ট যারা ভারতের ক্ষতি চায়, তারা কিন্তু যে কোনো সময় ঢুকে অনেক ক্ষতি করতে পারে। এছাড়া বাংলাদেশ অলরেডি অনেকে বলছে, এবং দেখাও যাচ্ছে যে সাধারণত যে দেখছি যে উগ্রবাদী মুসলমান বা ইসলামিক যে ফান্ডামেন্টালিস্টদের হাতে অলরেডি চলে গেছে, এবং জামাত থেকে শুরু করে হেফাজত তাদের আন্ডারে, এবং বিএনপির যারা কট্টরপন্থী আছেন তাদের হাতে চলে গেছে। এখন এটা যদি না সংস্কার করা হয়, তাহলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যে যারা কথা বলছে তাদের পক্ষে সম্ভবই না, তারা স্বপ্নেও ভাবতে পারবে না। সেই ধর্মনিরপেক্ষতার দিকে বাংলাদেশ এগোচ্ছে না, বাংলাদেশ এগোচ্ছে আফগানিস্তান, তালিবান সেই সরকারের দিকে, যেখানে মহিলাদের কোনো সম্মান নেই, মহিলাদের কোনো সুরক্ষা নেই, মহিলাদের কোনো কণ্ঠ আসবে না, এমনকি মাইনরিটি যারা থাকবেন তাদের কোনো বেঁচে থাকার অধিকার থাকবে না। সেই জায়গায় আজকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। সেটাকে কাউন্টার করার জন্য সেখানকার অবশ্যই প্রগতিশীল ছাত্র যুবরা যদি সক্রিয় থাকেন, সেটাকে কাউন্টার করা সম্ভব, এবং একটা ধর্মনিরপেক্ষ একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবেন তারা। এছাড়াও মোদিজি, আমাদের অমিত শাহ, এবং তারা উৎকণ্ঠা প্রকাশ করেছেন, এবং অমিত শাহ যিনি হোম মিনিস্টার আমাদের, উনি 5 সদস্যের কমিটি গঠন করেছেন, এবং তার মধ্যে বিএসএফের শীর্ষ আধিকারিকরা রয়েছেন, এবং অবশ্যই ইস্টার্ন কমান্ডকে, আমাদের ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডকে সতর্ক করা হয়েছে, যাতে এরপরে আরও বেশি যেন নাশকতামূলক কাজ যেন না শুরু হবে, কোনো রকম নাশকতামূলক যেন কাজ না হয়, এবং ভারতীয়রা সুরক্ষিত থাকে। এবং অবশ্যই বাংলাদেশ সরকারকে, ইউনিট সরকারকে বার্তা দেওয়া হয়েছে যাতে ওখানে মাইনরিটি সমস্ত সম্প্রদায়, হিন্দু সহ, যাতে সুরক্ষার মধ্যে থাকে, এবং সেটার দিকে ভারত সরকার নজর রাখছেন। এবং আমরা আশা করব আওয়াজ বেঙ্গলের তরফ থেকে, যাতে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে যাতে শীঘ্র কন্ট্রোলে আসে, শান্তি ব্যবস্থা ফিরে আসে, এবং সবাই যেন, সব ধর্মের মানুষ যেন সুস্থভাবে থাকতে পারে, তার জন্য সচেতন থাকতে হবে। শুধু বাংলাদেশের মানুষদের নয়, আমাদের ভারতবর্ষের ওয়েস্টবেঙ্গলের মানুষদের, এবং অবশ্যই বাকি ভারতবাসীদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বলে আজকের সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি শেষ করছি। সামনের দিনে আমি আবার আসব। বাংলাদেশে পরবর্তী যে চেঞ্জেস আসছে সেটা আশা করি সদর্থক হবে, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার করবেন, এবং কমেন্টসে কিছু লিখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। নমস্কার। জয় ভারত, জয় বেঙ্গল।